এই যে প্রথম আলোর একটা নিউজ দেখেন যে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে প্রথম আলো নিউজটা করেছে। এখানে কি লিখছে দেখেন যে নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশন স্কিমে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা এবং যারা ভবিষ্যতে চাকরির প্রিপারেশন নেবেন, ভবিষ্যতে সরকারি চাকরির স্বপ্ন দেখছেন বা যারা গার্ডিয়ান রয়েছেন, সবার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি দেখার পরে বুঝতে পারবেন যে আপনি কি জিনিস দেখলেন। এই যে প্রথম আলোর একটা নিউজ দেখেন যে অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে প্রথম আলো নিউজটা করেছে। এখানে কি লিখছে দেখেন যে নতুন চাকরিজীবীরা পেনশন পাবেন না, যাবেন সর্বজনীন পেনশন স্কিমে। এটা হচ্ছে গত বুধবার মানে 13 মার্চ 2024 এই তারিখের নিউজ। এই নিউজটা নিয়ে আমি অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওতে, যে সরকারি চাকরিতে পেনশনটা কিভাবে থাকছে না, এটা পরবর্তীতে কিভাবে কার্যকর হবে, এটা আজকের ভিডিওতে বিস্তারিত পাবেন। এজন্য যারা চাকরি প্রত্যাশী বর্তমান এবং ভবিষ্যৎ সবার জন্য ভিডিওটা দরকার। যারা চাকরি পেয়ে গেছেন তার জন্য দরকার, কারণ হচ্ছে আমরা যারা সরকারি চাকরি করি আমাদের নেক্সট জেনারেশন, ছোট ভাই বোন ছেলে মেয়ে সবার জন্য এই তথ্যগুলো আমাদের জানা দরকার। কারণ হচ্ছে স্বাধীনতার পরে এই প্রথম এই ধরনের একটা পরিবর্তন আসলো বাংলাদেশের সরকারি চাকরির সেক্টরে। অতএব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে কারা পেনশন পাবে সেই জিনিসটা আলোচনা করব। এটা হচ্ছে ভিডিওর শেষে পাবেন। তো প্রথমে ভিডিও কারা কারা সরকারি চাকরিতে পেনশন সুবিধা পাবে না সেটা বলবো। নিউজ অনুযায়ী বা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের 13 মার্চের প্রজ্ঞাপন অনুযায়ী হচ্ছে কি আপনার যে 24 সালের পহেলা জুলাই থেকে 24 সালের পহেলা জুলাই থেকে 24 সালের পহেলা জুলাই 2024 সালের পহেলা জুলাই জুলাই 1 থেকে জুলাই 1 থেকে যারা সরকারি চাকরিতে জয়েন করবে তারা পেনশন সুবিধা পাবে না। এই কারা সরকারি চাকরি বলতে কাদেরকে বোঝাচ্ছে অর্থ মন্ত্রণালয় সেটা আমরা দেখি। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হচ্ছে কি স্বশাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এইসব প্রতিষ্ঠানে যারা চাকরি করবে তারা পেনশন সুবিধা পাবে না। আর যারা রাজস্ব খাতে থাকবে তারা পেনশন সুবিধা আগেও পেত, এখনও পাবে, বর্তমান ভবিষ্যতেও পাবে। তাহলে এখন আমরা দেখব যে এই প্রতিষ্ঠানগুলো কারা। কারণ হচ্ছে চাকরিতে জয়েন করার ক্ষেত্রে আপনার এই বিষয়টা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে জয়েন করতে হবে। আগে তো পেলেই জয়েন করে ফেলতাম, তাই না? এখন এটা করা যাবে না। খেয়াল রাখতে হবে যে কোথায় আমার কী ধরনের সুবিধা রয়েছে। যেমন স্বশাসিত আর হচ্ছে স্বায়ত্তশাসিত প্রায় কাছাকাছি, বা সংবিধিবদ্ধ এই প্রতিষ্ঠানগুলো অনেকটা কাছাকাছি। আমি বুঝাচ্ছি, যেমন হচ্ছে স্বশাসিত প্রতিষ্ঠান হচ্ছে যেই প্রতিষ্ঠানগুলো নিজের আইনে চলে, বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বায়ত্ত একই ধরনের, মানে নিজেদেরকে যারা পরিচালনা করে, যেমন হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন সংসদের আইন দ্বারা যে পরিচালিত হয় যে প্রতিষ্ঠানগুলো, যেমন হচ্ছে এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে স্বশাসিত বা হচ্ছে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আওতায় পড়ে। তারপর হচ্ছে আপনার এই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তারপর হচ্ছে যে সিটি কর্পোরেশনগুলো, এগুলো স্বশাসিত এবং হচ্ছে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আওতায় পড়ে। তাহলে দেখেন কি কি বাদ যাচ্ছে এখানে। আপনার হচ্ছে বাদ যাচ্ছে ইউনিয়ন পরিষদের চাকরি থেকে শুরু করেন, ইউনিয়ন পরিষদের চাকরি, তারপর হচ্ছে উপজেলা পরিষদ চাকরি, জেলা পরিষদের চাকরি, তারপর হচ্ছে পৌরসভা, সিটি কর্পোরেশন, এই চাকরিগুলো হচ্ছে এই স্বশাসিত প্রতিষ্ঠান এগুলা, ঠিক আছে। এরপরে আসেন যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলো। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের যত চাকরি আছে স্বায়ত্তশাসিতের অধীনে। তার হচ্ছে সংবিধিবদ্ধ চাকরি কোনগুলো বা প্রতিষ্ঠান কোনগুলো। সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হচ্ছে কি কথাটা আসছে যে সংসদ থেকে, সংসদ আইনের দ্বারা যে প্রতিষ্ঠানগুলো গঠিত ও পরিচালিত সেগুলোকে বলা হয় হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। ফর এক্সাম্পল মনে করেন যে দুদক হচ্ছে 2004 সালের সংসদের আইন দ্বারা এটা গঠিত ও পরিচালিত। তার মানে দুদক হচ্ছে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তার মানে দুদকের নাম কি দেখেন যে দুর্নীতি দমন কমিশন। তাহলে এখন এখানে আরেকটা জিনিস শিখতেছি আমরা, যত কমিশন আছে ম্যাক্সিমামই দুই একটা ব্যতিক্রম থাকতে পারে, এছাড়া সকল কমিশন হচ্ছে এই সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। যেমন হচ্ছে তথ্য কমিশন, নদী কমিশন, এইগুলো সব হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের আওতায় পড়ে যাবে। তার মানে আপনি আরেক এই ক্যাটাগরি অনেক আছে, বাদ দেন। তারপর হচ্ছে যত কর্পোরেশন আছে, সিটি কর্পোরেশন, সাধারণ জীবন বীমা কর্পোরেশন, তারপর হচ্ছে বিভিন্ন কর্পোরেশন আছে না, এই যত কর্পোরেশন আছে সকল কর্পোরেশন হচ্ছে এই সংবিধিবদ্ধ আওতায় পড়ে যায়, তাহলে বাদ।
তাহলে 3 ক্যাটাগরি বাদ গেল। তারপরে সবচেয়ে বড় মানে যেই চাকরির সেক্টর বাংলাদেশের বিসিএস এর পরেই মানে মানুষের বা তরুণ সমাজের শিক্ষিত সমাজের কাছে সবচেয়ে আকর্ষণীয় চাকরি হচ্ছে ব্যাংকের চাকরি। আর এই ব্যাংকগুলো প্রাইভেটগুলো তো প্রাইভেটই, সেটা তো জানেনই। এতদিন যেটা আমরা সরকারি ব্যাংক বলে আমরা জানি, যেটা মূলত হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক, হচ্ছে সোনালী ব্যাংক, রূপালী, অগ্রণী, জনতা, এই ব্যাংকগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংক। তো এরা এতদিন এই পেনশন সুবিধাটা পেত, এখন রাষ্ট্রায়ত্ত যেহেতু এগুলো, এই পেনশন সুবিধাটা এরা পাবে না, পেনশন সুবিধা পাবে না। তার মানে মানে বিশাল একটা জনগণ এই 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 সুবিধা থেকে এখন মানে বাইরে। এখন কথা হচ্ছে, তার মানে আপনি যদি এই 4 ক্যাটাগরি বাদ দেন, হ্যাঁ, দেখবেন যে মানে রাজস্ব খাতে আছে মোট সরকারি চাকরির বড়জোর আমার দৃষ্টিতে, এটা মানে একুরেট কোনো ডাটা না, আমার অ্যানালাইসিসে মনে হচ্ছে 20% হতে পারে, যদি বড়জোর 80% হচ্ছে এর মধ্যে। প্রথম আলোর এই রিপোর্ট অনুযায়ী হচ্ছে এই যে 4 ক্যাটাগরির মিলিয়ে বাংলাদেশে প্রায় আপনার 4,400,000 প্রতিষ্ঠান আছে, 400 প্রতিষ্ঠান আছে। এর মধ্যে 4,04,00,000 হচ্ছে এমপ্লয়ি আছে। এই 4 ক্যাটাগরি সরকারি প্রতিষ্ঠান আছে 4 লক্ষ, মানে 400, এর মধ্যে 4 লক্ষ এমপ্লয়ি কর্মরত আছে, তার মানে 4 লক্ষ পদ আছে। এই 4 লক্ষ পদে পরবর্তীতে যখন শূন্য হবে আর নতুন করে 4 লক্ষ লোক এখানে আসতে পারবে, মানে 2024 সালের পর থেকে যারা আসবে আর কি। তার মানে বুঝতেছেন, মানে সরকারি চাকরি মানে বিশাল একটা সেক্টর এই 4টা ক্লাসের মধ্যে পড়ে যায়। তার মানে এরা হচ্ছে এখন পেনশন এর মানে বাইরে থাকবে। এখন এদের জন্য কি, এদের জন্য সরকারের একটা উদ্যোগ হচ্ছে কি, সরকার যেটা নিয়ে ভাবছে এই মানে প্রথম আলোর এই রিপোর্ট অনুযায়ী, এবং হচ্ছে এই যে আপনার সর্বজনীন পেনশন স্কিমের যে কর্তা ব্যক্তি তার উক্তি অনুযায়ী হচ্ছে কি, এই যে এতদিন পর্যন্ত জাতীয় যে সর্বজনীন পেনশন স্কিম আছে, এখানে এই 4টা স্কিম ছিল, যে প্রবাসী, প্রগতি, সুরক্ষা এবং সমতা। প্রথম আলোর রিপোর্টে যেটা এসেছে সেটা হচ্ছে কি, সর্বজনীন পেনশন স্কিমের কর্তা ব্যক্তি বলছেন যে এই 4 ক্যাটাগরির মানুষকে পেনশন থেকে মানে যেহেতু মানে বের করা হচ্ছে 2024 সালের 1 জুলাইয়ের পর থেকে, মানে যারা নতুন করে জয়েন করবে আগের তারা কিন্তু পাবে। তাহলে এদেরকে নতুন একটা, এই যে সর্বজনীন পেনশন স্কিমে নতুন একটা স্কিম চালু করা হবে, প্রত্যয়। এই প্রত্যয় স্কিমের আওতায় আনা হবে, প্রত্যয় স্কিমের আওতায় আনা হবে 2024 সালের মানে 1 জুলাইয়ের পর থেকে যারা জয়েন করবেন এই প্রতিষ্ঠানগুলোতে। হ্যাঁ, তারা নতুন করে একটু ভাবতে হবে যে এখন দেখা গেছে কি এরকম হবে যে রাজস্ব খাতকে সবাই আমরা প্রায়োরিটি দেবো, স্বাভাবিক। এখন এখন আলোচনা করবো হচ্ছে কারা 2024 সালের 1 জুলাইয়ের পরে জয়েন করলেও মানে আগের মতোই পেনশন সুবিধা পাবেন, কারা, এটা আলোচনা করবো এখন। এটা হচ্ছে রাজস্ব খাত। রাজস্ব খাত, এখন বলবো যে রাজস্ব খাত কোনগুলো, আপনাকে এটা বুঝতে হবে রাজস্ব খাত কোনগুলো। রাজস্ব খাত হচ্ছে কি, আমাদের যে প্রতি বছর যে সংসদে অর্থমন্ত্রীর তত্ত্বাবধানে যে একটা জাতীয় বাজেট পেশ করা হয় না, খেয়াল করবেন, ওই বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনের জন্য একটা বাজেট থাকে। ওই বাজেট থেকে যাদের বেতন ও পেনশন দেওয়া হয় ওইটা হচ্ছে জাতীয় মানে রাজস্ব খাত, ওই বাজেট থেকে যারা দেওয়া হয়। ফর এক্সাম্পল আমি ক্লিয়ার করে দিই, মনে করেন যে ওই বাজেট থেকে কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও টাকা দেওয়া হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কী করে, ওই টাকা নিয়ে সে আবার তার সকল ব্যয় মিটায় তার নিজস্ব আইনি। কিন্তু আমরা যারা রাজস্ব খাতে জব করি, ফর এক্সাম্পল আমি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি পলিটেকনিক্যালে জব করি, আমার বেতনটা কিন্তু সরাসরি ওই যে বাজেট হয় সরকারের প্রতি বছরের, ওই বাজেট থেকেই কিন্তু আপনার আমার বেতনটা এখানে আসে। এখন আরেকটু ব্যাখ্যা করি এখানে, যে রাজস্ব খাত মানে যেমন হচ্ছে কি, রাজস্ব খাতে যারা চাকরি করে তাদের এই অফিসগুলো আলাদা কোনো ইনকামের সোর্স নাই, কিন্তু এই সব প্রতিষ্ঠানের আবার আলাদা ইনকামের সোর্স আছে। যেমন হচ্ছে আমি আপনাকে বুঝাই, যেমন রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো, এদের আলাদা ইনকাম আছে, যাদের ব্যাংকের এদের প্রফিট হয়, এদের ইনকাম হয়। হ্যাঁ, কিন্তু ফর এক্সাম্পল আমি কলেজে জব করি, কলেজের তো আলাদা কোনো ইনকাম নাই। আরেকটু উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে স্বশাসিত প্রতিষ্ঠান হচ্ছে কর্পোরেশন, সিটি কর্পোরেশন, পৌরসভা, এরা দেখবেন যে পৌরসভার এলাকা থেকে, সিটি কর্পোরেশন এলাকা থেকে এরা কি করে আপনার নাগরিক থেকে বিভিন্ন ধরনের ট্যাক্স মানে সংগ্রহ করে, এটা তার একটা ইনকাম, বা তার বিভিন্ন জায়গা থাকে, জায়গা ভাড়া দিয়ে ইনকাম করতে পারে, তাহলে এদের নিজস্ব একটা ইনকাম আছে। কিন্তু রাজস্ব খাতে যারা চাকরি করে তাদের ইনকাম নাই, তাদের সম্পূর্ণ ব্যয় সরকার বহন করে, এজন্য এটা হচ্ছে রাজস্ব খাত।
রাজস্ব খাতের আরেকটু ব্যাখ্যা করে দিই, নির্বাহী বিভাগে সরাসরি যারা জড়িত, যেমন হচ্ছে কি মন্ত্রণালয়ে যারা চাকরি করে রাজস্ব খাত, মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তরগুলোতে যারা চাকরি করবে রাজস্ব খাত, অধিদপ্তরের এর একটু যদি নিচে নামি তারা হচ্ছে পরিদপ্তরে যারা চাকরি করবে এটা রাজস্ব খাত। তারপর হচ্ছে একদম নিচ থেকে যদি উপজেলা অফিসে যারা চাকরি করবে, উপজেলা লেভেলে যারা চাকরি করবে তারা হচ্ছে দেখেন উপজেলা নির্বাহী অফিস এর অধীনে যারা নির্বাহী অফিসারের অফিসে যারা চাকরি করে এটা হচ্ছে রাজস্ব খাত। কিন্তু উপজেলা পরিষদ এটা কিন্তু আবার একটা এই রাজস্ব খাতের বাইরে স্বশাসিত, ঠিক আছে, খেয়াল করবেন জিনিসটা। জেলাতে যে মানে কর্তা ব্যক্তি জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয় হচ্ছে আপনার রাজস্ব খাতের অধীন, কিন্তু জেলা পরিষদ সেটা হচ্ছে আবার স্বশাসিত হিসেবে কাউন্ট হবে, সেটা আবার রাজস্ব খাতের বাইরে। অতএব আশা করি আপনারা এই পুরো ব্যাখ্যাটা বুঝতে পেরেছেন যে ভবিষ্যতে 24 সালের 1 জুলাই থেকে যারা জয়েন করবেন বা এর পরে যারা জয়েন করবেন তারা অবশ্যই এই বিষয়টা ভেবে চিন্তেই জয়েন করবেন যে আপনি কোন সেক্টরে যাবেন, ঠিক আছে, কোন দিকে আপনি মুভ করবেন এটা জানবেন। আর এই বিষয় এগুলার আরও বিশদ উদাহরণ আছে, আমি ভিডিওতে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, ভিডিও অলরেডি 10 মিনিটের অনেক উপরে হয়ে গেছে। যেমন হচ্ছে আপনি স্বশাসিত প্রতিষ্ঠান মানে কোনগুলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনগুলো, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, এগুলো আমি বললাম তো প্রায় আমরা এতদিন পর্যন্ত যেগুলো সরকারি চাকরি মানে জেনে আসছি 100 মধ্যে 80টা প্রতিষ্ঠানই হচ্ছে এই 4টার ভিতরে পড়ে যাবে। আপনি এগুলো দেখবেন যে কোনগুলো জয়েন করার আগে বা হচ্ছে কি যখন চাকরির বিজ্ঞপ্তি হয় ওখানে যখন রাজস্ব খাতগুলোতে লেখা থাকে যে রাজস্ব খাতে 3 জন শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো, কিন্তু এইসব প্রতিষ্ঠানে রাজস্ব খাত কখনোই উল্লেখ থাকবে না, এইসব প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে রাজস্ব খাত উল্লেখ থাকবে না, কারণ এগুলো রাজস্ব খাত নয়। এবং রাজস্ব খাতের বেতনটা আমি আর একটু ক্লিয়ার করি, রাজস্ব খাতের বেতনটা হচ্ছে যে উপজেলা অ্যাকাউন্টস অফিস, জেলা অ্যাকাউন্টস অফিস, যে অডিটর যারা এদের মাধ্যমে হচ্ছে রাজস্ব খাতের বেতনগুলো হয়। রাজস্ব খাতগুলো আরেকটু উদাহরণ দিয়ে দেই, যেমন হচ্ছে আপনার পুলিশের চাকরি, বিজিবির চাকরি, র্যাব, আর 3 বাহিনী, হ্যাঁ সামরিক বাহিনী, তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর, এগুলো আরও আপনারা বিশদভাবে এগুলো পত্রপত্রিকা ঘাটাঘাটি করে জানবেন, কারণ জানার শেষ নেই, কারণ এক ভিডিওতে সব কভার করা সম্ভব না। তো বন্ধুরা এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র এখন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন তার জন্য না, এখন যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েন তারাও তো একটা সময় চাকরিতে আসবেন, আপনাদের জন্য দরকার ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন, আপনার প্রিয়জনের ইনবক্সে এটা শেয়ার করে পাঠাতে পারেন যারা চাকরি প্রত্যাশী। কারণ হচ্ছে পেনশন আর পেনশন ছাড়ার বাইরে এই দুই ক্যাটাগরি হয়ে গেছে সরকারি চাকরি, ঠিক আছে। এখন এটা আপনি মানে অবশ্যই জানা দরকার। তারপর হচ্ছে জাতীয় পেনশন স্কিম কি সেই বিষয়ে আপনার জানা দরকার, এবং যে প্রত্যয় স্কিমটা চালু হচ্ছে খুব রিসেন্টলি চালু হচ্ছে, এটা চালু হলে এটা নিয়ে আমি একটা মানে ভিডিও বানাবো আপনাদেরকে জানানোর জন্য। তো আপনারা এই ভিডিওটা যারা মানে দেখছেন অবশ্যই আপনার পরিচিত মানুষদেরকে ইনবক্সে বা শেয়ার করতে পারেন অথবা টাইমলাইনে শেয়ার করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর যদি কোনো তথ্যের মানে ভুল হয়ে থাকে, কারণ ভুল হতেই পারে, কমেন্টে আপনারা কারেকশন দিতে পারেন, সমস্যা নেই। আর ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।